রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিনে তাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমাদের প্রথম নিবেদন শুরু করতে চলেছি বিশ্বকবির কাহিনী অবলম্বনে সুব্রত মুখোপাধ্যায় রচিত আজকে আমাদের শ্রুতি নাটক রাজরানী। নাটকটি পরিচালনা করেছেন শ্রী সুবোধ নাথ, আবহ সঙ্গীত দান করেছেন শ্রী অশোক রায়। এই নাটকে যারা অংশগ্রহণ করেছেন: রাজা দিলীপ কুমার বর্মন, মন্ত্রী বিশ্বজিৎ পাল, প্রথম ব্যক্তি প্রশান্ত ঘোষ, দ্বিতীয় ব্যক্তি সোমনাথ ঘোষ, অঙ্ক রাজকন্যা শিল্পী চক্রবর্তী, বঙ্গ রাজকন্যা ভারতী দেব, কলিঙ্গ রাজকন্যা নীলাঞ্জনা ঘোষ, বনের মেয়ে সাক্ষী হালদার এবং বনের মেয়ের বাবা আশিস কুমার রায়। শুরু হচ্ছে আজকে শ্রুতি নাটক রাজরাজ। মন্ত্রী আজ একেবারে প্রাতঃকালে প্রসন্ন চিত্তে রাজকুমারের শ্বশুরের উপস্থিত। হ্যাঁ মহারাজ, রাজমাতার নির্দেশে প্রভাত হতে না হতে আপনার কাছে আসতে হল। রাজমাতার নির্দেশে? হ্যাঁ মহারাজ। ও, কি নির্দেশে এসেছেন বলুন মন্ত্রী। রাজমাতার ইচ্ছা অনুযায়ী আমি রাজকন্যার সন্ধানে অঙ্গ ভঙ্গ কলিঙ্গ মগধ কৌশল কাঞ্চিতে ভূত পাঠিয়েছিলাম মহারাজ। রাজকন্যার সন্ধানে? ও হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ের কথা মা বলছিলেন বটে, কিন্তু তোর শুরু করে দিয়েছেন জানো না? রাজমাতার ইচ্ছা যত সত্তর সম্ভব কোনো রূপবতী রাজকন্যার সঙ্গে আপনার বিবাহ দেন। জানি না মায়ের এত ব্যস্ততা কিসে। যাই হোক, দুটো নাকি নিশ্চিত রাজকন্যার সন্ধান পেয়েছে। পেয়েছি মানে কি বলবো মহারাজ, তাদের কাছে রাজকন্যাকে রূপের কথা শুনে তো আমি অথবা কিরকম কিরকম। কেউ বলে এমন রূপবতী কন্যা যে তার চোখের জলে মুক্ত ঝরে। আচ্ছা, কারণ নাকি হাতিতে মানিক কষে কষে পড়ে। বলেন কি? হ্যাঁ মহারাজ, আরো খবর আছে। হ্যাঁ বলুন বলুন। কারোর দেহ নাকি চাঁদে আলোয় গড়া, সে যেন পূর্ণিমা রাত্রে স্বপ্ন। তাই নাকি? তাহলে তো দেখতেই হয়। আপনি যাবেন মহারাজ? হ্যাঁ, আমি নিজে গিয়ে দেখে পছন্দ করব। তাহলে তো কথাই নেই মহারাজ, এ তো উত্তম প্রস্তাব। তাহলে আমি এখনই রাজমাতাকে আপনার ইচ্ছার কথা জানিয়ে রাখি। না না মন্ত্রী, আগে আমি পছন্দ করে আসি, তারপর। ঠিক আছে মহারাজ, তাহলে যাই। আপনার যাত্রা ব্যবস্থা করুন। সেনাপতিকে বলি ফোনটা আসতে। ও কি হবে? আমি কি লড়াই করতে যাবো না? না মানে তাহলে তাহলে মহারাজ পাত্রমিত্রদের খবর দিন। তারা আপনার সঙ্গে যা। কেন কেন? পাত্রমিত্রদের প্রয়োজন কিসে? তাদের দেখা বা পছন্দ করাই কি আমার পছন্দ? না মানে আপনার সঙ্গে তারাও দেখে আপনার সঙ্গে পরামর্শ করলে আপনার সুবিধা হতে পারে, তাই আমি বলছিলাম। না নিজের জিনিস নিজের চোখে দেখে পছন্দ করাই ভালো। আমি আমি একাই যাবো। একা? হ্যাঁ একা। ঠিক আছে মহারাজ, তাহলে রাজবস্তিকে তৈরি করতে বলছি। তার কোনো প্রয়োজনে মন্ত্রী, আমি যাবো একা,
এবং পদব্রজে। হ্যাঁ, পদব্রজে মানে পায়ে হেঁটে? মাফ করবেন মহারাজ, আপনি কি অনিচ্ছা প্রকাশ করার জন্য এমন ব্যঙ্গ করছেন মহারাজ? আরে না না না, আমি আমি সত্যি সত্যি বলছি। কি জানি, মহারাজের যা ইচ্ছা। তাহলে রাজবেশ পাঠিয়ে দিন। চুনিপান্নার হাত, মানিক লাগানো মুকুট, ফিরে লাগানো কাপড়, আর গজপতির কানবালা যাই। আরে আরে শাসন কোথায়? ওসব আনার প্রয়োজন নেই, আমি তো রাজার সঙ্গে থেকেই থাকি। এবার সাজবো অন্য সং। অন্য সব? হ্যাঁ, যাবো আমি সন্ন্যাসী বেশে, মাথায় লাগাবো জটা, করবো কৌপিন, গায়ে মাখবো ছাই, কপালে আঁকবো তিলক, আর হাতে থাকবে কমলমলু আর বেল কাঠের দণ্ড, আর মুখে বলবো বম বম মাদে। কি হলো মন্ত্রী মশাই, একবার মাথায় হাত দিয়ে বসে পড়লেন কেন? মহারাজ, আমার মাথাটা কিরকম যেন ঘুরে গেল মহারাজ। হ্যাঁ, সে কি? কই কে আছো? শীঘ্র রাজপুত থেকে ডেকে আনো। না মহারাজ, আমি সামনে নিয়েছি, আপনি অত ব্যস্ত হবেন না মহারাজ। কিন্তু আপনি শেষে সন্ন্যাসী বেশি? হ্যাঁ, বাবা পিনাকেশ্বর নেমে এসেছেন হিমালয়ের গুহা থেকে। তার 125 বছরের তপস্যা শেষ হলো। এই কথা চারিদিকে রচনা করবে। যথার্থ মহারাজ। এই এই শুনেছি এই অঙ্গদেশে এক সন্ন্যাসীর আগমন ঘটেছে। তার বয়স নাকি 150 বছর। তুই কোথা থেকে শুনলি? কোথা থেকে আবার? রাজ্য জুড়ে সবার মুখেই তো এই কথা শোনা যাচ্ছে। কেউ দেখেছে তাকে? না দেখলে আর বলছে কি করে? পিনাকেশ্বর মহাপ্রভু 125 বছর তপস্যা সেরে হিমালয়ের গুহা থেকে নাকি নেমে এসেছে। বিরাট শক্তি, ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। বলিস কি? হ্যাঁ, আর যা কিছু বাসনা ওনার কাছে বললে উনি তা পূরণ করে দেন। তাই নাকি? তাহলে আমাকেও তো তার কাছে যেতে হয়। আর যাওয়া, তাকে কি আর এত নাম পাওয়া যাবে? কেন? তিনি এখন কোথায়? একটু আগে শুনলাম রাজসেবায় সমাদর করে তাকে রাজপ্রাসাদে নিয়ে গেল। রাজকন্যা নাকি তাকে দিয়ে পাঠিয়েছে। তাহলে তাহলে আর কি? তোমার স্মৃতি কি আর আমাদের দেখা পাবে? ঠিকই বলেছিস। বম বম মারে। এসেছেন মহাপ্রভু, আপনার দর্শন পেয়ে আমি ধন্য। পদধূলি দিন প্রভু। মঙ্গল হোক। সত্যই সুন্দরী বটে, গায়ের রং উজ্জ্বল রৌবর্ণ, চুলের রং যেন ফিনের পানি, চোখটিতে হইয়ে চমকে ওঠা চামড়ি। কি হলো মহাপ্রভু, দাঁড়িয়ে রইলেন কেন? আসুন গ্রহণ করুন। না, বসার তো আমার সময় নেই। এক পক্ষকালের মধ্যে পৃথিবী প্রদক্ষিণ করে আবার আমায় হিমালয়ে চলে যেতে হবে। তুই তুই কেন আমার দর্শন পেতে চিঠি থাকে সেটাই হয়। বাবা, আমার এক শত বাড়ি, সারাদিন ধরে বিভিন্ন সজ্জাদ্রব্য দিয়ে আমাকে সাজায়, কিন্তু তাতেও আমার মন ভরে না। সাজে কোথায় যেন একটা অভাব থেকে যায়। তাই আমি বলছি বাবা, আপনি আমাকে এমন সাজের সন্ধান করে দেন যাতে
যত রাজ রাজেশ্বর আছে আমাকে দেখে তাদের চোখে লাগে বাঁধা, তাদের রাজকক্ষ যায় ঘুচে। শুধু আমার দিকে তাকিয়েই যেন তাদের দিন রাত্রি কেটে যায়। ও এই কষ্ট হ্যাঁ হ্যাঁ বাবা, আর কিছুই চাই না। না বাবা, আর কিছুই চাই না। পাবো? হ্যাঁ হ্যাঁ আমি কবে? কখন কিভাবে পাবো বাবা? আমি পৃথিবীর প্রদক্ষিণকালে সেই বস্তু সংগ্রহ করে আবার মনে করে যাবো। কতদিন অপেক্ষা করতে হবে বাবা? এক পক্ষকাল করে। এক পক্ষকাল? হ্যাঁ আমি এখন যখন বঙ্গ এসে আচ্ছা বাবা, আমি এই এক পক্ষকাল আপনার প্রতীক্ষায় বসে থাকবো। ওরে, কে কোথায় আছিস? বাবা পিনাকেশ্বর মহাপ্রভুর জয়ধ্বনি কর। জয় বাবা পিনাকেশ্বরের জয়, জয় বাবা পিনাকেশ্বরের জয়। দেরি হচ্ছে কেন? সেই কাল দর্শী করুণাময় পিনাকেশ্বর মহাপ্রভু এখন আসছে না কেন? আপনি কি তিনি আসতে রাজি হলেন? আর দেখা কি আমি পাবো না? আমার ভাবনা তাহলে কি পূর্ণ হবে না? কি করি? আর যে তর্স হয় না। ওই তো উনি এসে গেছেন। কে আছো? যাও, মহাপ্রভুকে সাদরে অভ্যর্থনা করে নিয়ে এসো। যদি ব্যবস্থা করি। আসুন, আসুন, আসুন কে? রামচন্দ্র বলুন। একটু দেখি আরো সুন্দর আমার পরতলে অর্পিত হল একটি প্রস্ফুটিত কণ্ঠ। সত্যি অপূর্ব দুর্গন্ধ কিন্তু অন্তরটি কেন দেখতে হবে কি এর বাসনা। প্রভু, আপনি নির্বাক নিশ্চয় কি নিরীক্ষণ করছেন? তোর কেমন আছে বল? আগে আপনি বিশ্রাম নিন, যা শিক্ষতা আছে না বিশ্ব যাওয়ার প্রয়োজন নেই আর সময় নেই, কারণ এক পক্ষকালের মধ্যে আমাদের পৃথিবী পরিচালনা করতে হবে। তাই যা তোর কামনা বিলম্ব না করে বলে দেয়। প্রভু, আমার কণ্ঠে এমন যতই যাতে রাজ রাজেশ্বর আমার কথায় বলবে, আমার শুধু মুখের কথায় তার কান যায় ঘুরে, মাথা যায় ঘুরে, মন হয় উঠোনা। বাবা কিছু বলছেন প্রভু? বলে যা বলে যা। আমার কথা ছাড়া আর কারোর কথা যদি রাজা বিরাজা শুনি না যায়, আমি তাকে যা বলতে চাইবো তাই তাই শোনো। তাই হবে। হবে? হ্যাঁ হ্যাঁ, তবে সে মন্ত্র তৈরি করতে আমায় কঠোর তপস্যা করতে হবে, আর আর তার জন্য চাই সময়। কতদিন সময় লাগবে প্রভু? 2 পক্ষকাল। আমি সেই মন্ত্র অর্জন করে আবার তোর কাছে আসবো। এখন আমায় যেভাবে করিনি, এখন যাই। আচ্ছা প্রভু, আমি 2 পক্ষকাল আপনার অপেক্ষায় বিন্দুব। কাঞ্চি, কাঞ্চি আমাকে জয় করতেই হবে। কাঞ্চি জয় না করা পর্যন্ত আমার স্বস্তি নেই। আমার সেনাপতি কাঞ্চি মহিষীর মাথা হেট করে দেবে। আর কুশলের বড় কোমর, ও
যেভাবেই হোক কোশলের রাজলক্ষ্মীকে বন্দি করে এনে আমার বাড়িতে রাখতে হবে। তার জন্য ওই সন্ন্যাসীর কাছে আমি এমন মন্ত্র চাইব, কিন্তু সন্ন্যাসীর কথা কি বুঝো? না, তা কি করে সম্ভব? স্বয়ং সেনাপতি খবর এনেছিলেন। ওই ওই মন্দিরে সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেল। ওই এখন তো সন্ন্যাসী এলেন না, তবে কি উনি আসবেন না? আমি এসে গেছি। বম্বাম মহাদেব। সন্ন্যাসী, লোকমুখে শুনেছি আপনি হিমালয়ের দুর্গম গুহায় 125 বছর কঠোর তপস্যায় সিদ্ধ হয়ে কিছুদিনের জন্য লোকালয়ে এসেছেন। এর ভুবনে আপনার অপারক কাজ কিছুই নেই। তবে আমার একটি বাসনা আছে, আপনাকে তা পূরণ করতেই হবে সন্ন্যাসী। অতি সুন্দর। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার বুঝে না ঠিক বলেছে, কিন্তু কিন্তু একই রূপের আড়ালে যে দাবানলের আগুন, চোখের মধ্যে হিংসার লালসা, সুন্দর কিন্তু ভয়ঙ্কর। আপনি চুপ করে আছেন কেন সন্ন্যাসী? আমার প্রার্থনা কি তবে পূর্ণ হবে না? কিন্তু ওর প্রার্থনা সন্ন্যাসী, শুনেছি সহস্রাগ্নি অস্ত্র আছে সেই তরিতে, যার তেজে নগর গ্রাম সমস্ত পুড়ে ছাই হয়ে যায়। হ্যাঁ আছে, কিন্তু সে অস্ত্রের কোন প্রয়োজন? আমি কাঞ্চি কৌশলকে জয় করতে চাই। আর আমি যাকে বিয়ে করব, আমি চাই তার পায়ের কাছে বড় বড় রাজবন্দীরা হাত জোড়ো করে থাকবে, আর মেয়েরা বন্দিনী হয়ে বাঁধিলে কেউ চামড় দোলাবে, কেউ বা ছত্র ধরে থাকবে, আর কেউ বা বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। আর তার জন্যই তোর সে ভয়ঙ্কর সহস্রাগ্নি অস্ত্রের প্রয়োজন, যা দিয়ে তুই অনায়াসেই রাজ্যের পর রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারিস, তাই না? যথার্থই সন্ন্যাসী, শ্বেতদ্বীপের সন্ধান পেলে আমি না, সন্ধান পেলেও তুই সেখান থেকে অস্ত্র আনতে পারবি না। পারবো না। না, সে অস্ত্র আনতে পারি একমাত্র আমি, আর তার জন্য চাই সময়। কত সময়? 6 পক্ষ কাল তোকে অপেক্ষা করতে হবে। কাল? হ্যাঁ, এখন আমি পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়েছি। ফেরার পথে সেই অগ্নিস্ত্র আহরণ করে আমি তোকে দিয়ে যাব। আপনি তাহলে বলছেন দেরি হলেও সে অস্ত্র আমি পাবো? হ্যাঁ, পাবি নিশ্চয়ই পাবি। কি আনন্দ, আমার শরীরে কি রোমাঞ্চ, আমি স্থির থাকতে পারছি না। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ, সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই।
এরা এরা সুন্দরী, ভেতরে অসুন্দর ওই রূপলাবণ্যে ঢাকা পড়ে আছে স্বার্থপরতা, নিষ্ঠা আর হিংসার পশুসুলভতা এদের সম্পর্কে করেছে নির্দিষ্ট। বিনা আর বিতৃষ্ণায় আমার মন হয়েছে ঠিক তো। না না না, আর না, এবার এবার ফিরে যেতেই হবে। চুল কেটেছিস? না, এত ছোট ছোট মনে হয় লম্বা করিস নি আর। অনেকদিন হয়ে গেল কেটেছি। কটা বাজে? এই তত্ত্বতিরিক্ত কটা? ঢাকিটা দেখ। 7:16। দেখা যায় ঝর্ণা ওখানে গিয়ে আমি আর পারি না, ওই ভয়ের পাথর ওঠা যায়। এবার একটু জল পান করি। ক্লান্ত বাঁচল জানো, এই কথা পরিত্যাগ করি, এই ঝর্ণার জলে স্নান করে শরীরটা শীতল করি, আর তাতে মনে হয় কিছুটা ক্লান্তি দূর হবে। আমি একটা পাতার সামনে দেখি, নিশ্চয়ই ওখানে কেউ থাকে। জানা দেখি যদি কিছু খাবার পাওয়া যায়। আরে এদিকে একটি মেয়ে তার জন্য কি যেন রান্না করছে, কিন্তু একাকি এই বনের মধ্যে দেখে তো মনে হয় খুব গরিব। ছেঁড়া কাপড়, হাতে রেখেছে রঙিন চুড়ি, কানে লাগিয়েছে ধানের শীষ, পিঠের উপরে এক গ্লাস ভিজে চুল, যেন পাগল শেষে রাখি। যাই ওর কাছে। আমি আমি এক ক্লান্ত পথিক, আমার বড় খিদে পেয়েছিল। একটু সবুর করুন। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, চেঞ্জ করে দাও না। কে কে আপনি? আমি আমি এক ক্লান্ত পথিক, আমার বড় খিদে পেয়েছিল। একটু সবুর করুন, আমি শাক পাতা দিয়ে ভাত চাপিয়েছি, এক্ষুনি তৈরি হয়ে যাবে। কিন্তু ওর হাত তো তুমি খাবে বলে রাখছিল, আমাকে দিয়ে তুমি কি খাবে? আমি অনেক নেই জানি কোথায় ফলমূল কিনে পাওয়া যায়, তাই সে আমার হয়ে যাবে। আপনি অতিথি, অতিথিকে অন্ন দিলে আমার দামি হবে। গরিবের ভাগ্যে এমন সুযোগ তো সহজে আসে না।
ও এই গরিব দুঃখী মেয়েটির কাছে আমি কি শুনলাম? তুমি কোথায় থাকো? ওই দূরে বনের শেষে মেঘ হয়ে আমি আর আমার অসুস্থ বুড়ো বাবা কি করো? এইভাবে ছাগল চড়াই আর দিনের শেষে কিছু খাবার নিয়ে যে বাবার জন্য উনি আমার ঘরে বসে থাকে। আমার রান্না হয়ে গেছে, এই, আপনি বসুন, আমি এই পাতায় করে আপনাকে খেতে দিই। না না, তা হয় না। এ অন্য তুমি তোমার বাবার জন্যই নিয়ে যাও। সে কি? না না না, ও কথা আপনি বলবেন না। আপনি অতিথি, আমার যে অপরাধ হবে। তুমি দেবতার আশীর্বাদ পাবে, তোমার কোনো ভয় নেই। চলো তুমি ওই অন্ন নিয়ে তোমার বাবার কাছেই চলো, আমি তোমার সঙ্গেই যাবো। আর পথে যেতে যেতে যেখানে বনের ফল কুড়িয়ে পাওয়া যায় দেখিয়ে দেবে, সেই ফল কিনে আমার চলবে গো। কিন্তু বাবা এই কথা শুনে যে ভীষণ রাগ করবে আর কষ্ট পাবে। সে আমি বুঝিয়ে বলবো গো। বেশ, তাহলে বলবো। হ্যাঁ, চলো। ওই যে বাবা দরজার কাছে বসে আছে। বাবা, বাবা। হ্যাঁ বাবা। বাবা, আজ তোমার ঘরে একটা অতিথিকে নিয়ে এসেছি। হ্যাঁ বাবা, এই দেখো। এই অতিথি না কি ধরে করবো? এই যে ঘর সুন্দর হ্যালো, এক কাজ কর, এই বাড়ির সাথে বেরিয়েছে। তাই দিয়ে বসে রাখো। বাবা, আমি যা পেয়েছি এখন এখন তো নেই তো বাড়িতে। তুমি বললে আমি ফোন আর দেওয়ার জন্য, কিছুই চাই না, শুধু চাই একটি কখন নেবে দাম। তাহলে? আমার কি আছে যে বাবা এই কাজ করবো? আমি বিজয় মন্ডলের রাজা। এক দু ঘন্টা তো হ্যাঁ, এক আমি এই ঘন্টা ছদ্মবেশে রানী খুঁজে বেরিয়েছিলাম দেশ দেশান্তরে। এতদিন পরে পেয়েছি। আপনার কন্যা যদি রাজি থাকে আর আপনি যদি দান করেন, তবে আমি আগামী শুক্লপক্ষে রাজকুমারে আপনার কন্যাকে বিবাহ করে রাজরানী করে নিয়ে যাব। রাজা ঠিক আছে, আতিশকে ফোন করছি, নাহলে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি।